আলাইকুম, সবাইকে ওয়েলকাম আজকের আমাদের গাইডলাইন সেশনে। আজকের সেশনে আমি হোস্ট হিসেবে থাকবো ডক্টর ফাতেমা কিয়া। আমি এফসিপিএস পার্ট ট্রেনিং করছি মেডিসিনে ঢাকা মেডিকেল কলেজে। আমি আজকে আমাদের অলরেডি গাইডলাইন সেশন শুরু হয়েছে। আমাদের ফ্রেশারদের জন্য গাইডলাইন সেশন ছিল তিনটা সাবজেক্ট, ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রিতে, যেটার অলরেডি বায়োকেমিস্ট্রি ক্লাসটা গতকালকে আমাদের যে ইবিসি বায়োকেমিস্ট্রি বইয়ের যে রাইটার প্রফেসর মুজাম্মেল হক স্যার নিয়েছেন। আশা করি আমাদের যারা ফ্রেশাররা আছে তারা অনেক কিছু জানতে পেরেছেন। আর আজকে আমাদের সেকেন্ড সেশন, যেখানে আমাদের অ্যানাটমি বিষয়ে গাইডলাইন দিবেন আমাদের অনারেবল মেন্টর ডক্টর চন্দনা সরকার ম্যাম। ম্যাম অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিপার্টমেন্টাল হেড হিসেবে আছেন অ্যানাটমিতে শেরেবাংলা মেডিকেল কলেজে। তাহলে আমি আজকে দেরি না করে আমাদের সেশনটি শুরু করার জন্য ম্যামকে রিকোয়েস্ট করছি। কোশ্চেন করবা, তাই তো? ওরা নতুনদের যা জানতে ইচ্ছা করে ওরা আমার কাছে জানতে চাক, সেটা ভালো হবে। জি ম্যাম। ম্যাম আমাদের যে ফার্স্ট ইয়ারে যখন আমরা একটা মেডিকেল কলেজে ঢুকি তখন আমাদের তিনটা ভাস্ট সাবজেক্ট থাকে, যার ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি। যার মধ্যে দেখা যায় যে অ্যানাটমিটা নিয়ে সবাই বেশি ডিপ্রেশনে থাকে, বা অ্যানাটমিতে পড়া অনেক বেশি থাকে। আচ্ছা, সব বোনস, ভিসেরা, সাথে হচ্ছে রিটেন পার্ট, অস্থি, মানে পরীক্ষাও দেখা যায় যে অ্যানাটমিতে বেশি দিতে হয়, সেশন বল, না, আর রেডিওলজি। তাছাড়া অ্যানাটমিতে কিন্তু নাম্বারও বেশি, 500 মার্কস অ্যানাটমিতে। ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কিন্তু 400 করে। জি ম্যাম, সবকিছু মিলেই হচ্ছে আমার অ্যানাটমিতে অনেক বেশি পড়তে হয়। তো ম্যাম, কিভাবে পড়লে সেই আমাদের এই যাত্রাটা একটু সহজ হবে, বা আমাদের মানে এই পড়াটা আমরা ক্লিনিক্যাল যখন আমাদের মানে এই ফার্স্ট প্রফ শেষ হবে সেক্ষেত্রেও হচ্ছে কাজে থাকবে আমাদের, এই ব্যাপারে যদি একটু গাইডলাইন দিতেন। আচ্ছা, শোনো, এখন অ্যানাটমি এই যেমন তুমি দেখতেছো, তুমি মেডিসিনে কতটা অ্যানাটমি লাগে মনে হয়? মেডিসিনে খুব একটা বেশি অ্যানাটমি লাগে না, তুমি তো এফসিপিএস পার্ট 2 তে আছো। বাট আর যে কোনো সাবজেক্টে যাবে, কেমন, সব জায়গায় কিন্তু অ্যানাটমির হাত থেকে কোনো নিস্তার নাই, কেমন? যদি এমডি, এমএস, সব জায়গায় একটা ফার্স্ট পার্ট থাকে, সেখানে কিন্তু অ্যানাটমি আর হলো মনে হয় ফিজিওলজি এরকম থাকে মনে হয় গ্রুপ এ তে। অথবা ফার্মাকোলজি এরকম থাকে, ওইটা আমি এখন খেয়াল করতে পারছি না, বাট অ্যানাটমি মাস্ট। আর ওই যেটা তুমি বললা যে অ্যানাটমিতে পরীক্ষা বেশি, অ্যানাটমির সারা সিনসিয়ার বেশি, তারপর কিন্তু রেজাল্টটা দেখা যায় যে ফিজিওলজিতে যতজন পাশ করছে তার থেকে কম পাশ করে অ্যানাটমিতে। এখন আমার মনে হয় যে বিগত 5-6 বছর ধরে বোধহয় সিনারিও একটু চেঞ্জ হয়েছে। কারণ কি, এখন তো আমাদের অনেক, যেমন আমার একটা ভিডিও চ্যানেল আছে, তারপর তোমাদের আশফাকুর রহমান স্যার, মাসরুর হক স্যার, তারপর ক্যালোসাম বিডি, অনেক সুন্দর সুন্দর ভিডিও, যার জন্য হলো যদি একটু কমও মানে পড়াশোনা থাকে, ভিডিও দেখেও অনেকটা কাভার করা যায়। তাহলে পড়ার যেটার জন্য মানে তুমি পিছিয়ে পড়বা না, সেটার জন্য প্রথম কাজ হলো তোমার রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা। কেমন, তুমি যত ভিডিও দেখো, যত নিজে পড়ো, অ্যানাটমিটা তো আসলে তোমাকে হাতে ধরতে হবে। তোমাকে ভিসারা, বোনস, এটা যদি তুমি হাতে না ধরো তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না, যত তুমি ভিডিও দেখো আর যত পড়ো। তাহলে আমরা নীলক্ষেত থেকে বই কিনে সবাই ঘরের মধ্যে বসে আমরা ডাক্তার হয়ে যেতে পারতাম, কেমন? ফিজিওলজিটা যেমন জানি যে লেকচার এবং টিউটোরিয়ালে মোটামুটি একই রকম ক্লাস, বাট অ্যানাটমিতে কিন্তু দেখো আমরা লেকচার ক্লাসে পড়াই এমব্রায়োলজি, তারপর যেটাকে আমরা বলি জেনারেল অ্যানাটমি, যে এপিথেলিয়াল টিস্যু, কার্ডিয়াক, মাসেল, এগুলি সম্পর্কে আমরা লেকচার দিই। হিস্টোলজি ক্লাসে কিন্তু আমরা স্লাইড দেখাই। তাহলে দুইটা কিন্তু পুরা ভিন্ন। বাট ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে যতটা আমি জানি যে টিউটোরিয়াল ক্লাসেও যে পড়া, লেকচারও সেই একই টপিকই কিন্তু থাকে, বাট অ্যানাটমিটা পুরাই আলাদা। এবং সেখানে ডিসেকশন, টিউটোরিয়াল একদম হাতে ধরে সবকিছু পড়তে হয়। আবার এটা আবার একদিক দিয়ে চিন্তা করলে সোজাও, যে যে জিনিসটা আমি দেখতেছি, তুমি হাড়টা ধরলা, অ্যাপেক্সটা দেখলা। আবার আজকাল তো আরো অন্যরকম ভাবে পরীক্ষা নেওয়া হয়, যে তুমি ওরকম অ্যাপেক্সটা ঢুকাও স্কেলিটনের মধ্যে, ঢুকায় দেখো অ্যাপেক্সটা কোথায় আছে। যে তোমার যদি জানা থাকে তার মানে তোমাকে পড়তেও হবে যেটা লেফট ফিফ ইন্টারকোস্টাল স্পেস। আবার তোমার ক্লাভিকুলের সাথে এরকম করে হাত দিয়ে যে জাস্ট মিডিয়াল টু দা মিড ক্লাভিকুলার লাইন। তার মানে প্রথম কথা হলো আমাদেরকে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আমাদের ডিসেকশন, টিউটোরিয়ালের কোনো কিছু মিস করা যাবে না, এইটা হলো প্রথম। আর তারপর তো পড়ার কোনো বিকল্প নাই। মেডিকেলের প্রথম কাজ হলো পড়া, পড়া এবং পড়া। অন্য সব জায়গায়ও পড়া, আমি কোনো পড়াটাকে ছোট করব না, বাট এখানে যেহেতু আমরা হিউম্যান বডি নিয়ে ডিল করতেছি এবং ভবিষ্যতে আমরা হব ডাক্তার, এবং আমি তো চাই না যে আমার ছেলে মেয়েরা অ্যানাটমিস্ট হোক, ঠিক আছে? তারা সবাই তোমার মতো এফসিপিএস মেডিসিনে করবে, সার্জারিতে করবে, নিউরো মেডিসিনে করবে, এরকমই করবে। তাহলে তারা ক্লিনিশিয়ান হবে। তাহলে হোল বডি সম্পর্কে তাদের আইডিয়া থাকতে হবে। তাহলে এই যে নলেজ অ্যাকোয়ার করতে হলে তোমাকে সব কিছুই ইউজ করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে,
তোমাকে পড়তে হবে, তোমাকে ভিডিও দেখতে হবে, আর পড়াটা ডিসকাশন। একা একা আমি পড়ার থেকে আমি কারোর সাথে ডিসকাস করে পড়বো। তারপরে দুই একজন থাকে যে সে ডিসকাশন করতে চায় না, তাহলে সে একা একা বলবে। ওই যে সে মনে মনে বললে তা না, কারণ ভাইবা তোমরা তো জানো যে রিটেন 200, ভাইবা 150, প্র্যাকটিক্যালও 150। প্র্যাকটিক্যালেও তো আমাদের ডিসেকশনে অ্যান্সার দিতে হয়, সারফেস মার্কিং এ আমাদেরকে অ্যান্সার দিতে হয়। কাজে তোমাকে যে মানে বলার প্র্যাকটিস, এটা করার জন্য তোমাকে অবশ্যই পার্টনার নিয়ে পড়তে হবে। তাহলে নাম্বার 1 রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা, টিচারের প্রত্যেকটা কথা মন দিয়ে শোনা। নাম্বার 3 হলো কি তোমাকে ডিসকাশন করে করতে হবে পার্টনারশিপে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি, মোবাইল, ইয়েস এটা ইম্পর্টেন্ট। এখন আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারতেছো থ্রু মোবাইল, বাট মোবাইলের পিছনে যেন আমরা খুব বেশি সময় ইউজ না করি, খুব বেশি সময় ব্যয় না করি। 6 ঘন্টা 7 ঘন্টা যেন আমরা মোবাইলে না থাকি। আফটার 5 ইয়ার্স তোমরা থাকো অনেক সময় নিয়ে মোবাইল, আমার কোনো আপত্তি নাই। আর আফটার 5 ইয়ার্স দূরের কথা, আমি বলি আফটার মানে 2 ইয়ার্স ব্যস্ত হওয়া। কারণ ফার্স্ট ক্লাসটা এটা তো প্রথম, এটা তো আবার হাতে খড়ির মতো, তাই না? সরে সরে ক খ শিখতে যেমন আমাদের কষ্ট হয়, তারপর আর এই জীবনে ভুলি না। আর এটাও তো সেরকম বেসিক, বিল্ডিং এর যেরকম ভিত, আর বেসিক সাবজেক্টও তো তাই, তাই না? তাইলে এই 1.5 বছর, আমাদের তো 1.5 বছরের কোর্স, আমরা যেন মোবাইল ইউজটা সীমিত রাখি। আর মোবাইলের কিন্তু একটা ড্রব্যাক যেটা শুনি যে আজকাল ছেলে মেয়েরা 15 থেকে 20 মিনিটস এর পর আর মনোযোগ ধরে রাখতে পারে না। এটাও কিন্তু এই ডিউ টু মোবাইল বলা হয়ে থাকে, আমি জানি না, রিসার্চ, এগুলি রিসার্চ ফাইন্ডিং। তাহলে এই কয়টা কাজ যদি আমরা ঠিক মতো করি, সেই সাথে ওই আগের উপদেশ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, আমরা যদি এরকম ফজরের আজানের সময় উঠতে পারি, আর যদি মানে রাত 12টার মধ্যে আমরা ঘুমাই পড়ি, তাহলে আমার মনে হয় যে এই পড়াশোনা নিয়ে টাইমেরও কোনো রকম কোনো সমস্যা হবে না, পড়া বুঝতেও কোনো সমস্যা হবে না। এইটাই আমার উপদেশ, যে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, পার্টনারশিপে পড়তে হবে, আর্লি ঘুম থেকে উঠতে হবে, আর হলো মোবাইল ইউজ সীমিত করা। এই কয়টা যদি করা হয়, অটোমেটিক্যালি তোমার পড়াটা একদম সমান তালে এগিয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। এই যে তার ম্যাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলছে যে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। এই যে আইটিএম এর প্রেপারেটরে লেকচার ক্লাস বাদ দেওয়া যাবে না, বা হচ্ছে ডিসেকশন ক্লাসগুলো বাদ দেওয়া যাবে কোনটা বাদ দেওয়া যাবে না। ওই যে আমার আজকে এইটা আছে, আমি এইটা করতে পারবো না, মেডিকেলের সব হলো একটার সাথে একটা লিঙ্ক। যে আমার কালকে ফিজিওলজি কার্ড ফাইনাল, আজকে আমি অ্যানাটমির আইটেম দেবো না, তার মানে তো ওইটা তুমি পিছায় পড়লা। তার মানে তোমার প্রতিদিন তোমার পড়া আপ টু ডেট রাখতে হবে। একটা দিন অন্যদের মতো আমাদের করা যাবে না, আমরা তো অন্যদের থেকে আমরা ডিফারেন্সিয়েটেড, তাই না? এতদিন আমরা সবাই ছিলাম কি স্টুডেন্ট। আর আর আমরা যখনই ভর্তি পরীক্ষায় চান্স পেলাম, ভর্তি হওয়ার সাথে সাথে কি আমরা ডিফারেন্সিয়েটেড হয়ে গেলাম, তাই না? মেডিকেল স্টুডেন্ট, তাহলে অন্য স্টুডেন্টদের সাথে তো আমাদের একটা ডিফারেন্স থাকবেই, তাই না? যেখানে প্রতিদিন পরীক্ষা, আইটেম ক্লিয়ার না হলে কার্ড ফাইনালে বসা যাবে না, কার্ড ফাইনালে ফেল না মানে পাস না করলে টার্মে বসা যাবে না, টার্ম গুলা ক্লিয়ার না থাকলে আমি প্রপে বসতে পারবো না। কিরকম আমাদের পদে পদে মানে সিকল দেওয়া, তাই না? আর আমি যদি এগুলা রেগুলার যদি আমি ক্লাস করি, পরীক্ষা দিই, তাহলে তো এর একটা বাধাও আমার জন্য বাধা না। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল যে হচ্ছে আমাদের তো অনেক বই আছে, এখন কোন কোন মেইন বই হিসেবে আমাদের কোনটা ফোকাস করা উচিত? আচ্ছা, আমি বলি, আমাদের সময় আমরা অ্যানাটমির জন্য আমাদের বই ছিল গ্রে, হ্যাঁ, তখন প্রথম 84 আসলো, ওইটাকে আমরা ধরতাম গাইড। বাট এখন আমি টিচার হিসেবে, শুধু আমি না, সব মেডিকেল কলেজে এখন কিন্তু 84 কিংবা দত্ত কিংবা বিশ্রাম সিং এটাই হলো টেক্সট বুক। কেমন? অত ওই গ্রে আমরা যখন পড়তাম আমরা বুঝতামও না, অনেক পড়তাম, সারাদিন সারা রাত পড়তাম, তারপরে স্যাররা যখন কোশ্চেন করতেন আমরা বলতে পারতাম না। কেমন? বাট এখন কিন্তু অনেক সুবিধা করে দেওয়া হয়েছে। আমার মেডিকেল কলেজে যেমন আমি অবলিক দিয়ে দিছি যে এক্সের চৌরাশিয়া, অবলিক এক্সের দত্ত, অবলিক এক্সের বিশ্রাম, যে যেটা নিয়ে। কেমন? সেই সাথে ধরো আমার কতগুলি বই আছে, আমি আমার বইয়ের কথা বললাম না, যে কোনো যে গাইড বুক গুলা, আমি বলি কি যে তোমরা এক সেট মানে টেক্সট বুক পড়ে যে কোনো গাইডের তোমরা কোশ্চেন দেখো, কারণ কি ওর উত্তরে কিছু ভুলভাল থাকতে পারে। যে গাইডে যেমন ব্লু প্রিন্ট, আরো কি কি বই আছে আমি ওগুলো পড়ে দেখিনি, বাট আমি কোশ্চেন গুলা দেখি, যে কোশ্চেন গুলা কিন্তু ভার্সিটির কোশ্চেন, সমস্ত কোশ্চেন গুলা ওরা তুলে দেয়। তাহলে ওই কোশ্চেন যদি সলভ করে, তাহলে কিন্তু একটা মানুষের মানে পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়। তাহলে তোমরা যে কোনো এক সেট বই, আইদার দত্ত, তোমার মেডিকেল কলেজে যে বইটা ফলো করা হয়, এক এক মেডিকেল কলেজে এক একটা চয়েস করে,
তারপরও আমি দেখছি যে আমার লেকচারাররা মানে ওই বোনস এর জন্য 84 ভিসারার জন্য হইলো দত্ত এরকমও সাজেস্ট করে, কেমন? তাই আমি মনে করি যে কোনো অ্যাক্সেস তোমাদের থাকবে, সেই সাথে হেল্পিং বুক হিসাবে যে আমার কতগুলি বই আছে, যেমন এখন তোমাদের প্রথম শুরু হবে থোরাক্স কার্ড। তো ওখানে যদি তুমি আমার বইটা দেখো, তুমি দেখবা যে সমস্ত কোশ্চেন গুলি দেওয়া আছে, যেটা তোমাকে ভাইবে ফেস করতে হবে কিংবা প্র্যাকটিক্যালে। এরকম আরো অনেকের লেখা বই আছে, কেমন? আমি সবার নাম জানিও না, তোমরা যে কোনো একটা বই যদি দেখো, তো সেখানে কোশ্চেন গুলি দেয়া আছে, ওই কোশ্চেন তোমরা সলভ করবা, কারণ তুমি অনেক করলা। বাট আমাদের আলটিমেট মানে এইমটা কি, আমাকে পাস করতে হবে, জানার তো কোনো শেষ নাই, কেমন? তাহলে তুমি এরকম কোশ্চেন সলভ করবা। এটা হলো কথা, যে আমাদের অনেক বই আছে, বাট এইগুলা। আর এমব্রায়োলজি বইটার কথা আমি বলবো যে এটা তোমরা আমার বইটা পড়লেই এনাফ, বাট এখন আবার কিছু প্রবলেম বেসড কোশ্চেনের কথা বলে, এজন্য আবার তোমরা একটু ল্যাংম্যানও রেখো, কারণ ল্যাংম্যানের পিছনে কতগুলি কোশ্চেন আছে, ওই থেকে প্রফেশনাল পরীক্ষায় কোশ্চেন হয়। বাট পড়ার জন্য আমি তোমাদের জন্য যেটা লিখছি ইজি এমব্রায়োলজি, এইটা পড়লেই তোমাদের হবে, কারণ ল্যাংম্যান অনেক ডিফিকাল্ট। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। সাথে আসো, মুখ না দেখলে আমার কথা বলতে ভালো লাগে না, আই কন্টাক্ট না থাকলে। হ্যাঁ, জি ম্যাম। এটা করতে না হলে কথা বলতে ভালো লাগে না, কেমন? জি ম্যাম, এই যে গ্রে অ্যানাটমি, এইটার মানে পড়া কতটুকু দরকার আছে কিনা? আমি মনে করি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য একদমই দরকার নেই। একটা স্টুডেন্টস গ্রেও আছে, কেমন? ওরা ইচ্ছা করলে আর লাগেও না। নিটার আছে, যে অ্যাটলাস, এগুলির ওরা ছবি দেখতে পারে। তারপরও আমি আমার অভিজ্ঞতায় যা বুঝি, এই যে চৌরাশিয়া কিংবা বিশ্বাস সিং দত্তের বাবার বইগুলি অত আর কি ভালো না, হ্যাঁ, ওইরকম গ্লসি পেপার টেপার না। এই ছবি দেখলেই ওদের জন্য এনাফ। তারপরে তো আজকাল অনেক অ্যাপ আছে, আমি তো দেখি আমার লেকচারার অনেক অ্যাপ ট্যাপ দিয়ে পড়ে। আবার আমার মেডিকেলেও হলো ডিজিটাল টেবিল আছে, কেমন? সেখানেও অনেক কিছু দেখানো যায়। তো ওরা ওই অ্যাপ দেখে ওইগুলি দেখতে পারে। এই যে কোনো একটা বই যা আছে ওই ছবি দেখলেই ওদের হয়। কারণ আমাদের তো টাইম নেই, যদি অনেক টাইম থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ তোমরা এই গ্রে পড়ো, এইটা পড়ো, ওইটা পড়ো, কিন্তু আসলে মাত্র এক বছর, আমরা বলি 1.5 বছর, এবং আমাদের ফার্স্ট টার্মের জন্য বলা হয়েছে 14 উইকস, ঠিক আছে? তার মধ্যে 2 উইকস তো যাবে শুধু টার্ম পরীক্ষা নিতে, তার মধ্যে 2টা কার্ড ফাইনাল আছে, তার মধ্যে আবার ছুটি আছে। তাহলে আসলে আমাদের হাতে কিন্তু ওই নামে মাত্র 1.5 বছর, আসলে আমরা 1 বছর সময় পাই। তাহলে এই 1 বছরের মধ্যে একটা গ্রে পড়তে লাগে আসলে 10 বছর, আমি যা মনে করি, তুমি যদি সুন্দর করে পড়ো। কারণ এখন বইগুলো খুব সুন্দর করে সাজানো। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম, ম্যামের কিন্তু প্রত্যেকটা টপিকেরই আলাদা আলাদা হচ্ছে বই আছে, এই যে হিস্টোলজি, এমব্রায়োলজি, থোরাক্স, হেড নেক, সবগুলোই বই আছে। এই বইগুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইজিলি প্যারাটেবল হবে, মানে অনেক ইজি করে লেখা আছে। তো তোমরা কিন্তু ম্যামের বইটাও ফলো করতে পারো। আর যারা অলরেডি শেরেবাংলা মেডিকেলে আছে তারা তো ডিরেক্টলি ম্যামের ক্লাস পাচ্ছে। আর ইনশাল্লাহ ম্যাম হচ্ছে অনলাইনেও ম্যামের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও ম্যামের অনেক ক্লাস আছে। ম্যামের ভিসেরা নিয়েও অনেক ভিডিও আছে, বোস নিয়েও আছে, মানে ওভারঅল ম্যামের ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। ম্যাম, আপনি যদি আপনার ইউটিউবের ক্লাসগুলো বা চ্যানেলটা নিয়ে যদি একটু ওদেরকে মানে জানান। ওই তো আমার চ্যানেলটার নাম হলো ডক্টর চন্দনা সিজিএস অ্যানাটমি ক্লাসেস। অলরেডি শুনে, এখন তো আমার আর সময়ও হয় না, 513টার মতো মনে হয় ভিডিও আছে, কেমন? আর কিছু আছে অন্য, ধরো আমি এই যে নবীন বরণে যে স্পিচ দিই ওরকম কিছু ভিডিও ছাড়া সবই হলো অ্যানাটমির। এবং মনে হয় না কোনো টপিক বাদ আছে। আমি সব যা যতদূর মনে পড়ে, হয়তো ইনফি এক্সট্রিমিটির ভেনাস ড্রেনেজ এরকম দুই একটা বাদ অনেকদিন ধরে ভাবি যে বানাবো, কিন্তু আর শেষ পর্যন্ত সময় হয়ে ওঠে না, ঠিক আছে? এখন আমার খেয়ালও নাই কোনটা নাই। তবে এমব্রায়োলজির সমস্ত ভিডিও আছে যতদূর আমি আমার মনে পড়ে। হেড নেক, ব্রেন, অ্যাবডোমেন, যেগুলি সুপার এক্সট্রিমিটি, ইনফি এক্সট্রিমিটি, সমস্ত ভিডিওই আছে। ওরা যেটা দেখতে চাইবে, জেনারেল অ্যানাটমি, এপিথেলিয়াল টিস্যু, এগুলি সব সব ভিডিওই আছে। ওরা যদি প্লে লিস্ট ধরে যায়, যেমন আমার মেডিকেলে আমি শনিবার দিন আমার বিকালে লেকচার আছে, ওই আমি ওদের বলে দিছি যে ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি পড়াবো। তো আমার যে বই আছে জেনারেল অ্যানাটমি, ওইখানে তো প্রথম চ্যাপ্টারটাই ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি। আর তাছাড়া ওই ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি একটা আছে, কি বলে, একটা ভিডিও আছে ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি, যেখানে অ্যানাটমিক্যাল পজিশন, মিডিয়াল, ল্যাটারাল, অ্যানাটমির সাবডিভিশন, এগুলি সব বলা আছে। মানে ফার্স্ট ক্লাস, যেটা না করলে ওদের পরে বোনস, মানে যখন তারা ডিসেকশন হলে বোনস করবে যে কোনটা মিডিয়াল কোনটা ল্যাটারাল, তা ফার্স্ট ক্লাসটাই হলো ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি। ওরা জেনারেল অ্যানাটমি, যদিও অন্য মেডিকেল কলেজে অন্য ক্লাস দিয়েও শুরু হয় ফার্স্ট ক্লাস,
ওরা এই ভিডিওটা যেন দেখে, তাইলে হবে কি ওদের অ্যানাটমিক্যাল পজিশন কি, ওই মানে টার্মিনোলজি গুলো ওদের হয়ে যাবে, ওই ভিডিওটা দেখবে। আর তো যে যে বইটা ফলো করুক সেই বইটাও পড়বে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। কোশ্চেন করতে চাচ্ছিল সাজেক্টিভ। হ্যাঁ, করুক, কোশ্চেন করুক। আদাব ম্যাম। আদাব, বলো। ম্যাম আমি তো শেরে বাংলারই আপনার লেকচার করারই সুযোগ হবে। তো আপনার হ্যাঁ লেকচার করার প্রসেসটা কি, মানে আমি কি টপিকটা আগে একটু দেখে যাব নাকি আপনার হ্যাঁ, সেটা লেকচার দেখে তো করে খুবই এসে ভালো। টপিক? তুমি অবশ্যই, সার্টেনলি, অফকোর্স, তুমি যদি টপিকটা একটু দেখে আসো তাহলে দেখবা যে ক্লাসটা তোমার কাছে এত ইন্টারেস্টিং লাগবে যে আমি যেটাই বলবো, আমি তো তোমাকে বলবো যে অ্যানাটমি কাকে বলে, অথচ তুমি যদি বই খোলো তাহলে ওরকমই দেখবা যে অ্যানাটমি, দিস ওয়ার্ড ডিরাইভস ফ্রম এ গ্রিক ওয়ার্ড অ্যানাটোম, দ্যাট মিনস কাটিং আপ। তুমি যদি এটা একবার পড়ে যাও তাহলে দেখবা যে তোমার কাছে ক্লাসটা এত ভালো লাগবে এবং সবকিছু তোমার মাথার মধ্যে প্রিন্ট হয়ে যাবে তুমি যদি একবার দেখে আসো। এই জন্য তো আমি তোমাদেরকে বলে দিছি, এবং তোমার অন্য টিচাররাও ডিসেকশন হলেও তোমাদেরকে বলে দেবে যে কালকে এইটা পড়াবো। প্রথম দিন হয়তো আজকে তো তোমাদের সাথে তাদের ওইটা বলার সুযোগ হয় নাই, কেমন, বাট প্রতিদিন বলে দেবে যে এইটা পড়াবো। আর সেইটা যদি তুমি দেখে আসো তাহলে তোমার পড়াটা অসম্ভব ভালো লাগবে এবং তুমি খুব ভালো বুঝবে, এবং এইটাই রুলস, তুমি আগের দিন একটু দেখে আসবে। আচ্ছা ম্যাম, আর লেকচার করার পরে আমরা মানে পড়ার প্রসেসটা কি হবে, কোন বইটা কিভাবে পড়বো? কিন্তু সেটা তো বলছি, ধরো তোমাদেরকে আমি প্রথম ক্লাসটা নেবো ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি। তো আমি তো তোমাদের যে বুক লিস্ট দিছি সেখানে আমার 3টা বই শুধু আমি তোমাদেরকে সাজেস্ট করছি। একটা হলো জেনারেল অ্যানাটমি, ইজি জেনারেল অ্যানাটমি, একটা ইজি এমব্রায়োলজি, আর একটা ইজি হিস্টোলজি। এছাড়া কিন্তু আমি তোমাদেরকে অন্য বই আমি সাজেস্ট করি না, কারণ এই 3টা বই একদম টেক্সট বইয়ের মতো করে লেখা, মানে 3টা টেক্সট বই, যদিও আমি ইজি শব্দটা জুড়ে দিয়েছি। এবং কেন এটাকে আমি ওরকম টেক্সট বই বলছি না, কারণ ছবিগুলি আমার নিজের হাতের আঁকা না, অন্য বই থেকে নেওয়া। বাট এই 3টা বই কিন্তু আসলে টেক্সট। তোমরা অন্য বইয়ের সাথে যদি কম্পেয়ার করে দেখো, চৌরাশিয়া ওই বইগুলা যদি তোমরা দেখো, যে আসলে এই 3টা বই হলো টেক্সট বুক, যার জন্য আমি এই 3টা বই তোমাদেরকে সাজেস্ট করেছি, কেমন। তো তুমি ওই যে আমার জি জেনারেল অ্যানাটমি ওইখান থেকে তুমি ওই চ্যাপ্টারটা দেখে আসবা, প্লাস তুমি ভিডিওটা দেখো আমার ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি, তুমি প্লে লিস্টে ঢুকবে, আমার চ্যানেলে ঢুকে তুমি ওই দেখবা প্লে লিস্ট, সেখানে জেনারেল অ্যানাটমি লেকচার আছে, হ্যাঁ, ওইখানে দেখবে ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি, ওইটা যদি তুমি দেখে আসো তাহলে দেখবা যে তোমার জন্য আমি ক্লাসে নিতে পারবো না, আমি একটা কথা বলবো তুমি সাথে সাথে দেখবা যে তুমি অ্যান্সার দিতে শুরু করছো, কেমন। এরকমই হয়, যারা পড়ে আসে দেখা যায় যে একটা বললাম কাউকে একটা পড়া ধরলাম যে এই তুমি বুঝছো কিনা, দেখা যায় যে যারা পড়ে আসছে ওরা সাথে সাথে অ্যান্সার দিয়ে দেয়, তখন আবার বলি যে তুমি পড়ে আসছো আমি বুঝতে পারছি, তুমি বসো, যে পড়ে নাই আমি দেখি ও ক্লাস থেকে কতটা বুঝতে পারলো। আচ্ছা ম্যাম, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, এই যে আমাদের হচ্ছে হার্ড পার্ট, সফট পার্ট বা অস্থি বা যে রেডিওলজি, মানে এই সবগুলোই তো হচ্ছে অস্থি সেশনে থাকে। এখন মানে এই জিনিসগুলো কিভাবে পড়া উচিত? আচ্ছা দেখো, এখন বলি, এখন কিন্তু আর হার্ড পার্ট সফট পার্ট বলে কিছু নাই, হ্যাঁ। তোমরাও মানে এটা এই মানে এই গত বছর আর এবছর, এবছর তোরা 55 54 ব্যাচ থেকে স্টার্ট হয়ে গেছে। এখন হলো বোর্ড 1 এন্ড বোর্ড 2। বোর্ড 1-এ থাকে মানে থোরাক্স, স্কার্ট, হেড নেক, ব্রেন, এখানের বোনস, ভিসারা, এখানেও তোমার মানে রেডিওলজি, এইখানেও সারফেস অ্যানাটমি, এখানেও ডিসেকশন। তোমরা যেটা পড়ে আসছো যে হার্ড পার্টে শুধু বোনস আর হলো ওরকম লাকি স্লাইড, অস্পিতেও ছিল রানিং স্লাইড, এখন ব্যাপারটা এরকম না। এখন যাতে ছেলে মেয়েদের এক যে বোর্ডটা দিবে আলাদা, আর তার অন্যটা আর পড়া লাগবে না, সে হেড নেকের বোনস, হেড নেকের ভিসারা, থোরাক্সের বোনস, থোরাক্সের ভিসারা, এগুলি। এবং অস্ট্রিও হবে ওরকম, কিছু থাকে ছবি, থোরাক্সের বোনস গুলা থাকবে, থোরাক্সের ভিসারা থাকবে, হিস্টোলজি কিছু পিকচার থাকবে, ক্লিনিক্যাল অ্যানাটমি, যেমন ধরো এখান থেকে আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন করি কিংবা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন, এগুলি তো ওদের সব আমরা দেখাবো, এই সমস্ত ছবি থাকে। তারপরে একটা থাকে প্রসিডিওর স্টেশন, এরকম ওনার প্রসিডিওর স্টেশন। কার কথা যেন শোনা যাচ্ছে? জি ম্যাম, হাসিব, সবাইকে আনমিউট করে দাও, ম্যামকে ছাড়া আর সবাইকে আনমিউট করে দাও। কেউ
ইয়ে করলে তখন মিউট করে দিন। হ্যাঁ, কেউ কোশ্চেন করলে তখন, আর নইলে ওই যে কথা বলে ওরা শোনা যায়। ওই যেটা বলছি যে যেমন থোরাক্স কার্ডের সময় ওদের অস্পি এরকম হবে, থোরাক্স এর বোনস গুলা, রিবস, ভার্টিব্রা, এবং সেটা তো জানি যে আমরা টিপিক্যাল রিব দেই, অ্যাটিপিক্যাল রিব দেই, টিপিক্যাল ভার্টিব্রা, অ্যাটিপিক্যাল ভার্টিব্রা, স্টারনাম, এটা আবার ফিসারা, হার্ট, লাং, তারপরে হলো ডায়াফ্রাম। এছাড়া কিছু হিস্টোলজির ছবি থাকবে, তারপর ক্লিনিক্যাল অ্যানাটমির ছবি থেকে একটা প্রসিডিওর স্টেশন, যেমন ওর ওই কি বলে একটা ওই যে স্লাইড ফিক্স করা, আগে তো এইটাই ছিল প্রসিডিওর স্টেশনে। এখন কিন্তু যখন টার্ম হয় তখন তো এর সাথে সুপার এক্সট্রিমিটি থাকবে, তখন আমরা ওরকম বলি যে তুমি এলবো জয়েন্টের ফ্লেকশন এক্সটেনশন দেখাও, কোশ্চেনটা ওরকম থাকে। তাহলে এটা ওরা যখন ক্লাস করবে তখনই এটা ওরা ভালো বুঝবে, এখন আমি অনেক বললে এটা বুঝতে পারবে না, যখন এরা এটা করবে তখন বুঝতে পারবে। জি ম্যাম, থ্যাংক ইউ আর ম্যাম। রেডিওলজি তো আচ্ছা, ওই যেটা বলছে রেডিওলজি লিঙ্ক দেখাই করানো বুঝলাম না। আমি লেকচার ক্লাসেও দেখাই দেখাই রেডিওলজি, যেমন একটা এক্সরে চেস্ট দিয়ে দাও। ওই এই যে তোমাদের কথা শোনা যাচ্ছে। তোমার জুম নাই, জুম আগে ইনস্টল দাও। বাকিটা একটু আচ্ছা, mute করে তুমি দিন। সবাইকে ইয়ে করো না, হোস্ট ছাড়া আর সবাইকে মানে আনমিউট করে দাও। ওদের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ওদের তো মিউট করা। এই যে আকাশ, আরমান ইসলাম, সুলতানা, প্লিজ তোমাদের মাইকগুলো একটু অফ করো। যখন তোমাদের কোশ্চেন থাকবে বলো, তখন মাইক অন করো। আর নইলে ওরা ওরা ওদের ভিডিও অন থাকুক, ওরা হাত তুলবে, ওরাই কোশ্চেন করুক, ওরা কোশ্চেন করুক, সেটা ভালো হবে। ওদেরকে কোশ্চেন করতে বলো, ওরা কি কি জানতে চায়। তোমরা হচ্ছে মাইক অন করে কোশ্চেন করতে পারো ম্যামকে ডিরেক্টলি। অবশ্য ওরা তো এখন পর্যন্ত সিলেবাসটা সম্পর্কে ভালো জানে না, কোশ্চেন কি করবে। ম্যাম আপনি একটু ওদেরকে সিলেবাসের সম্পর্কে বেসিক একটু ধারণা দেন, অ্যানাটমিতে কয়টা কার্ড দিতে হবে বা হচ্ছে আচ্ছা, সেগুলি বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। আমার মনে হয় কি ওদের ফার্স্ট টার্মটা সম্পর্কে বলি, তাই না? কার্ড হ্যাঁ। কয়টা সেটা বলি, তারপর হলো মানে ওই ফার্স্ট টার্মটা সম্পর্কে বলি, কারণ ওরা তো ফার্স্ট টার্মটা আগে। আচ্ছা, আমাদের হলো 6টা কার্ড। তাহলে প্রথম শুরু হয় কিন্তু সারা বাংলাদেশে থোরাক্স কার্ড দিয়ে, এবং আমাদের কারিকুলাম এইভাবে সাজানো। অন্য কোনো মেডিকেল কলেজ যদি ইচ্ছা করে তারা হয়তো সুপার এক্সট্রিমিটি দিয়ে শুরু করতে পারে, বাট কারিকুলামে কিন্তু দেয়া প্রথমে থোরাক্স, এবং আমি কারিকুলামের বাইরে যাই না, আমি থোরাক্স দিয়েই শুরু করি, কেমন? তাহলে প্রথমে হয় থোরাক্স। ওই যে বললাম 14 উইকস, আজকে যারা বরিশাল মেডিকেলে তাদেরকে আমি বলে দিচ্ছি যে আমাদের 14 উইকস, এর মধ্যে 2 উইক যাবে কোথায়, তো আমাদের থাকে 12 উইকস, তার মধ্যে আমরা 8 উইকস নেই থোরাক্সে। তার মানে কি 2টা মাস ধরে তোমরা থোরাক্স করবা। প্রথমে পড়ানো হবে তোমাদের বোনস, তারপরে ভিসারা, কেমন? এরপরে এখানে রেডিওলজিও আছে, একটা এক্সরে চেস্ট যেটা নর্মাল এক্সরে, সেটা দেখানো হয়। তোমাদের সারফেস মার্কিং শেখানো হবে। এরকম প্রত্যেকটা কার্ডেই এরকম হার্ড পার্ট এখন আর ইউজ করা হয় না, মানে বোনসটাকে আগে বলা হয়তো হার্ড পার্ট আর ভিসারাকে বলা হয়তো সফট পার্ট, কেমন? তো এরকম তোমাদের 6টা কার্ড 1.5 বছরের মধ্যে, এই 6টা কার্ড আমরা 3টা টার্মে ভাগ করি। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। ফার্স্ট টার্মে 2টা কার্ড, থোরাক্স এন্ড সুপার এক্সট্রিমিটি। আর সেকেন্ড টার্মেও আবার 2টা কার্ড, অ্যাবডোমেন, ইনফিরিয়র এক্সট্রিমিটি। এবং থার্ড টার্মেও 2টা কার্ড, হেড, নেক এন্ড ব্রেন এন্ড আইবল। তাহলে তোমরা ফার্স্ট টার্মে তোমাদের থাকবে থোরাক্স এন্ড সুপার এক্সট্রিমিটি। প্রথমে তোমাদের থোরাক্স এর সমস্ত আইটেম দিবা, কার্ড ফাইনাল হবে। এরপর আবার সুপার এক্সট্রিমিটি শুরু হবে, ওইটার কার্ড ফাইনাল দিবা। এরপর আবার এই 2টা কার্ড মিলে তোমাদের একটা টার্ম ফাইনাল হবে, ওই টার্ম ফাইনাল পাস করবা। এরপর তো তোমাদের আবার শুরু হয়ে যাবে অ্যাবডোমেন কার্ড। তাহলে এইভাবে হলো অ্যানাটমির ভাগটা, এটা হলো কার্ড। বা তোমাদের লেকচার ক্লাসে আবার তোমাদের পড়ানো হবে এমব্রায়োলজি, হিস্টোলজি, জেনারেল অ্যানাটমি। যেমন যারা বরিশাল মেডিকেলের, কালকে যে তোমাদের পড়াবো ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি, এটা কিন্তু আসলে একটা জেনারেল অ্যানাটমির পার্ট। এবং এই যে অ্যানাটমির অনেকগুলা সাবডিভিশন। নাম্বার 1 গ্রস অ্যানাটমি আর ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। যেমন তোমরা ডিসেকশন হলে তোমরা বোনস দেখবা, ফিসারা দেখবা, ডেড বডি দেখবা, ঠিক আছে? এটাকে বলা হয় ক্যাডাভারিক অ্যানাটমি আর ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি। আবার যারা কালকে হিস্টোলজি থাকবে, যাদের এ ব্যাচ, আমি এসবিএমসি কে মিন করছি, যে এ ব্যাচের কালকে হিস্টোলজি, তোমাদের কিন্তু আন্ডার দা মাইক্রোস্কোপ আমরা স্ট্রাকচার দেখাবো, এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক অ্যানাটমি। আর এই যে একটু আগে তোমাদের ইয়া আপু বললো, তাই না, যে রেডিওলজিক্যাল অ্যানাটমি, এখানে হলো কি
আমরা এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান, এগুলি আগে ছিল না, গত বছর থেকে অ্যাড হয়েছে। কেমন এখন কিন্তু আমরা ব্রেনের এমআরআই দেখাই, অ্যাবডোমেনের সিটি স্ক্যান, ইভেন আমাদের মানে আলট্রাসনোগ্রাফি, এগুলিও আমাদের লিস্টে দেওয়া হয়েছে। বাট মাস্ট থাকবে এই যে এক্স রে, আর সেই সাথে যে কোনো একটা আইদার এমআরআই অথবা একটা সিটি স্ক্যান অথবা একটা আলট্রাসনোগ্রাফি এরকম থাকবে। তাহলে এটাকে বলে রেডিওলজিক অ্যানাটমি। আমি যে তোমাদের এমব্রায়োলজি লেকচার নেব, এটাকে বলা হয় ডেভেলপমেন্টাল অ্যানাটমি। এছাড়া আছে ক্লিনিক্যাল অ্যানাটমি, যে তুমি যখন ডাক্তার হবে, তুমি পেশেন্ট তোমার কাছে কি নিয়ে আসবে, কি প্রবলেম নিয়ে আসবে, সেটা তোমাকে সলভ করতে হবে, এটাকে বলে ক্লিনিক্যাল অ্যানাটমি। এরকম অ্যানাটমির সাবডিভিশনের আর শেষ নাই, বাট এটা নিয়ে ভয়েরও কিছু নাই। সবগুলি আমরা তোমাদেরকে ক্লাসে বলে দেব, আর তারপর তোমাদেরকে পড়তে হবে। এবং পড়াটা তো আমি আগেই বলছি যে 8টা থেকে 10টা যে 2 ঘন্টার ক্লাস, সেইখানেই আমাদের পড়া শেষ হয়ে যায়, মানে সব বুঝিয়ে দেওয়া হয়, তারপর তোমাকে পড়তে হয়। আবার লেকচার ক্লাসও যদি তুমি ভালো করে দেখো, তারপর ভিডিও দেখো, সেই দিনের পড়া তোমার সেই দিনের শেষ হবে। এর মধ্য দিয়ে তুমি বুঝতে পারবে যে তোমার কোনটা রিটেনে, এবং আমরা বলে দিই ক্লাসে যে এইটা হলো রিটেনের কোশ্চেন, এইটা হলো ভাইবার কোশ্চেন। যেমন এইটা কখনোই তোমার আসবে না যে হোয়াট আর দ্য সাবডিভিশনস অফ অ্যানাটমি। এটা হলে আমরা তোমাদেরকে এটা জানার জন্য, যেমন তোমাকে কেউ কখনো জিজ্ঞেসও করবে না যে অ্যানাটমি কাকে বলে, যদিও তোমাকে আমি প্রথম দিনই শিখাবো যে অ্যানাটমি কাকে বলে, বাট তোমাকে কেউ জিজ্ঞেস করবে না। ব্যাকরণ পরীক্ষায় ব্যাকরণ কাকে বলে এটা কিন্তু কখনোই জিজ্ঞেস করা হয় না, বাট তোমাকে সমাস লিখতে হয়, সন্ধি লিখতে হয়, সেরকম হোয়াট ইজ অ্যানাটমি, হোয়াট ইজ ফিজিওলজি, এটা তোমাকে জানতে হবে। বাট এই কোশ্চেন তোমাকে কেউ করবে না। বাট যখন আমরা একটা লেকচার নেই, আমি লেকচার ক্লাসের মধ্যেই কোশ্চেন করি, কিংবা যে কোনো টিচারই, নট অনলি মি, সবাই কিন্তু ওই যখনই পড়ায় তখনই কিন্তু বলে দেয় এরকম যে এইটাই কিন্তু তোমাকে ভাইবা জিজ্ঞেস করবো, দিস ইজ মাই প্রিয় কোশ্চেন, এরকম কিন্তু আমরা বলে দিই যে এই কোশ্চেনটা আমার প্রিয় কোশ্চেন। আর প্রিয় হোক অপ্রিয় হোক, যখন তোমরা হার্ট করবা, যেমন থোরাক্স, প্রিয় অপ্রিয় মানে আধা প্রিয়, সবাই কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে অ্যাপেক্সটা কি দিয়ে তৈরি হার্টের, এটা কোন জায়গায় থাকে। এই কোশ্চেনটা কিন্তু তোমাকে ফেস করতেই হবে। আবার ওইটা আবার সারফেস মার্কিং এও তোমাকে পয়েন্ট দিতে হবে যে এইখানে অ্যাপেক্সটা থাকে, হার্টের আর্টারি সাপ্লাই, এগুলো কিন্তু ধরাই হবে। তার মধ্যে দিয়ে যেমন আমার প্রিয় কোশ্চেন আছে যে করোনারি সাইনাস বলো ডেভেলপমেন্টাল সোর্স, বাট করোনারি সাইনাসের যে ট্রাইবুটরি, এটা তো সবারই পারতে হবে। করোনারি সাইনাসের ডেভেলপমেন্টাল সোর্স যে পারবে সে 75% উপরে মার্কস পাবে। বাট করোনারি সাইনাসের ট্রাইবুটরিজ তো বলতে হবে, হার্টের ভেনাস ড্রেনেজ শিখতে হলে আমাদের করোনারি সাইনাস 60% ভেনাস ব্লাড ড্রেইন করে, এইগুলি কতগুলি জিনিস আছে মাস্ট আমাদের জানতেই হবে। তো এইরকমই ব্যাপারগুলা। যেমন তুমি যখন বোনস পড়তে যাবা থোরাক্সের, তোমাকে রিবস এন্ড ভার্টিব্রা, তখন তোমাকে শিখানো হবে যে আমাদের 12 পেয়ার্স রিব আছে, এর মধ্যে টিপিক্যাল রিব এতগুলি, অ্যাটিপিক্যাল এতগুলি, তার মধ্যে আবার আছে এটা ফ্লোটিং রিব, আবার ভার্টিব্রা ওরকম টিপিক্যাল ভার্টিব্রা, অ্যাটিপিক্যাল ভার্টিব্রা, ওই একই সাথে তাদের নামই থাকে বোনস এন্ড জয়েন্টস অফ দ্য থোরাক্স, যে এদের ভিতরে কি জয়েন্ট তৈরি। এটা যখন তুমি হাতে নিয়ে নিয়ে পড়বে এবং টিচার একবার বলবে, তখন দেখবা যে ব্যাপারগুলা কি ইজি। এই তো কার্ড তো এটা বললাম যে 6টা কার্ড 3টা টার্ন, এবং ফার্স্ট টার্মে থাকবে 2টা কার্ড, থোরাক্স এন্ড সুপি এক্সট্রিমিটি, এবং বরিশালে শুরু হবে থোরাক্স কার্ড, সেটা আজকেই বলে দেয়া হয়েছে। তোমাদের ডিএমসি থেকে কোনটা শুরু হয়? থোরাক্সেই ম্যাক্সিমাম শুরু হয়। হ্যাঁ থোরাক্স, এইটাই কারিকুলামে এইটা লেখে, এটা দিয়ে শুরু করা ভালো। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম একজন কোশ্চেন করেছে যে তার হচ্ছে নিউরোসার্জন হবে, তো সেই ক্ষেত্রে মানে ফার্স্ট ইয়ার থেকে অ্যানাটমিটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়া উচিত তার ফিউচারে? কি বাবা, তুমি নিউরো সার্জন, আর সার্জনদের তো অ্যানাটমি ছাড়া, সার্জনরা তো আমার মনে হয় অ্যানাটমির থেকেও তাদের অ্যানাটমি বেশি ভালো জানতে হয়, কারণ আমার তো আর বডিতে যে আমি কাজ করতেছি না। বাট যখন তুমি নিউরো সার্জন হবা, তার মানে কি তোমার তো হেড নেক ব্রেন সম্পর্কে তোমার তোমার তো এই যে ভল্ট, এটাকে এক্সারসাইজ করতে হবে, তারপর তোমার ঢুকতে হবে ব্রেনে। তার মানে কি তুমি যে বোনটা কাটবা, যে কোন জায়গায় ইনসিশন দিবা, সবকিছু তোমার জানতে হবে। তার মানে যারা সার্জন হবা তাদের হইলো অ্যানাটমিটা খুব বেশি। নর্মালি যারা অন্য সাবজেক্টে যাবে, যেমন তোমাদের এই ইয়াকো, তার এখন এত অ্যানাটমি লাগতেছে না, বাট যার এম যে নিউরো সার্জন হবা, তোমার তো একদম হেড নেক ব্রেন, তো মানে কি বলবো, সেটা তোমার ব্রেনের মধ্যে নিয়ে সবসময় চলা লাগবে। কেমন অন্যগুলা তোমার জানতে হবে, কারণ ওই ব্রেনের সাথেই তো, ব্রেন হলো কন্ট্রোল করে, শোনো ব্রেন। আর ওইদিকে আমরা বলি কি যে আসলে ওদের এখন এটা বললে যে ভাইটাল অর্গান, আসলে আমাদের বডির
সবকিছু মানে সমস্ত হায়ার সেন্টার গুলো হলো ব্রেনে। তুমি যে রেসপিরেশন নিচ্ছ, তোমার যে হার্ট বিট করতেছে, এভরিথিং এটা কন্ট্রোল করতেছে কিন্তু আসলে আমাদের ব্রেন। কাজেই যে নিউরোসার্জন হবা, তোমার তো অ্যানাটমি একদম তোমার ঠোঁটস্থ থাকা লাগবে। আমি যেটুকু অ্যানাটমি না পারবো তার থেকে বেশি তোমার অ্যানাটমি জানা লাগবে, কারণ তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমার তো হাতে একটা থাকবে, সেটা আমার হাত থেকে যদি একটু পড়েও যায় তাও পড়তে পারবে না, কারণ আমরা ক্লাসে আগেই বলেনি যে এই যাদের মানে বোনস কিংবা ফিসারা দিয়ে আমরা পড়তেছি তাদের কন্ট্রিবিউশন সব থেকে বেশি, ওনাদের স্যাক্রিফাইসের জন্যই তো আমরা শিখতে পারতেছি হিউম্যান বডি। তাইলে ওই বোনস ফিসারা সম্পর্কে তো আমাদের অনেক রেসপেক্ট থাকতে হবে। তারপরেও কথার কথা বললাম যে আমার হাত থেকে একটু পড়ে গেলেও তো আমার ভয় নাই যে এটা ব্যথা পাচ্ছে। বাট তোমার তো কত সাবধানে থাকা লাগবে যে তুমি যদি একটা, এই যেমন বেজ অফ দ্য স্কালে অনেক ফোরামেন আছে, তুমি যদি একটা ফোরামেন ভেঙে ফেলো তাহলে কি সমস্যাটা হবে, এটা তুমি যখন মানে ওরকম সার্জন হবা তখন তুমি বুঝতে পারবা যে তোমাকে কতটা সাবধান থাকতে হবে। এবং সার্জনদের বলা হয়ে থাকে যে অন্যদের থেকে তাদের লনজিভিটি 5 থেকে 10 বছর কম হয় টেনশন ক্যারি করার জন্য। আর কুল সাবজেক্ট হলো আমি যেখানে আছি, এইগুলি হলো কুল, যে আমাদের কোনো টেনশন নাই, উল্টা সারাদিন মানে ধমকের উপর রাখি ছাত্রছাত্রীদের। ডাক্তারি পেশার মধ্যে আমি মনে করি, মানে এটা আমার এক্সপেরিয়েন্স, কারণ এই যে তোমাদের ইয়াপু যে ক্লিনিশিয়ান হবে 100টা রুগী ভালো করবে, একটা রুগীর যদি কোনো রকম কিছু হয় কিংবা সে যদি একটু অসন্তুষ্ট হয়, আমরাও তো মানুষ, আমাদেরও তো মন খারাপ থাকে, সে যে বদনাম করবে যে ওই ডাক্তারের বিহেভিয়ার খারাপ। বাট আমি আমার স্টুডেন্টকে যতই ধমকাই না কেন, কেউ যে বলবে না যে বিহেভিয়ার খারাপ, হয়তো বলবে আজকে ম্যামের মেজাজ একটু বেশি খারাপ ছিল। বা ছেলে মেয়েরা অভ্যস্ত হয়ে যায় যে আমাদের টিচাররা আমাদেরকে ধমকাবে। তা আমরা এরকম ধমকের উপর রাখি তোমাদের, বাট রুগীদের কিন্তু বাবা রে, সোনা রে, মাগো রে এরকম করে কথা বলতে হয় সবসময়, তাদের মানে ওইভাবে চলতে হয়। এই জন্য কোন সাবজেক্ট কিন্তু আমাদের সাবজেক্ট। তারপরও আমি বলি ডাক্তারি পড়তে আসছি, আমরা ক্লিনিশিয়ান হব। আমার সুযোগ ছিল না, মানে আমার বাচ্চা দেখার কেউ ছিল না বলি কুল সাবজেক্টে আমি চলে আসছি। কুল সাবজেক্টেও আমাদের আসতে হবে, আবার আমাদের ক্লিনিশিয়ান হতে হবে, দুইটাই আমাদের হতে হবে, তাই তো? আমরা যখন নিজেরা রোগী হয়ে, বিশেষ করে মেয়েরা, তখন তো আমরা ফিমেল ডক্টর চাই, কাজে আমাদের গাইনোকোলজিস্ট হতে হবে, আমাদের নিউরোসার্জন হতে হবে, আমাদের কোলোরেক্টাল সার্জন হতে হবে, এই মেডিসিনের ডাক্তার হতে হবে, পেডিট্রিশিয়ান হতে হবে, সবগুলি আমাদের হতে হবে। বাট যে নিউরোসার্জন হবা অবশ্যই তোমাকে খুব বেশি ভালো করে অন্যদের চেয়ে অ্যানাটমি জানতে হবে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম যে নিউরোসার্জন হতে চেয়েছিল তারই কোশ্চেন এটা, যে সে এখন গ্রে অ্যানাটমিটা পড়বে কিনা। না, এখন অ্যানাটমি পড়তে গেলে তার সমস্যা হবে। সমস্যা হবে আমি এই কারণে বলতেছি, টাইম খুব শর্ট। তার অ্যানাটমির সাথে ফিজিওলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, কেমন? ও যদি এখন এটা পড়তে চায় তখন ওর কাছে ওইটা মানে, এখন এটা তো তুমি বুঝবে ওদেরকে কি বলবে, তাহলে তো আবার ডিপ্রেসড হয়ে পড়বে। যারা এটা অতিরিক্ত করতে যায়, যে আমরা তো জানি তাদের কি হয়, জি যে ম্যাম, অনেক এটা পড়াশোনা করতে যে শেষ পর্যন্ত কি হয় শোনো, আমাদের সময় কিন্তু এখনো ওরকম দেখা যায় যে তাদের কেসটা আলাদা, যে ওরা পড়লো না সেই জন্য ট্র্যাক হারালো। বাট আমাদের সময় দেখা যায় তো যে যারা অনেক বেশি পড়তে গেছে তাদের কিন্তু দেখা গেছে যে নিউরনে গন্ডগোল হয়ে গেছে। দেখা গেল যে ওরা 6 মাস পর আর ওদের মনে হবে তখন ওই পড়া পড়ে যে এখন তো আর আমার মাথায় কিছু ঢুকতেছে না। তোমার গ্রে পড়ার কোনো দরকার নাই, চৌরাশিয়া কিংবা দত্ত কিংবা ভিশ্রাম সিং এর যে কোনো একটা পড়ো, ওগুলা হলো গ্রে এর একেবারে যে যে জিনিসগুলো ওইখানে নিয়ে আসা হয়েছে, কেমন? তোমার এখন গ্রে পড়ার কোনো দরকার নেই। আমি তোমাকে একটু গ্রে পড়তে আমি তোমাকে উৎসাহিত করবো না, বড় জোর তুমি ছবি দেখতে পারো। এখন যদি তুমি গ্রে পড়তে চাও, ওইটা একটা সমুদ্র, তোমার এখন সমুদ্র পাড়ি দিতে হবে না। এখন তুমি ওই ছোট্ট ছোট্ট নদী, খাল, পুকুর, এইগুলা সাঁতার, এখন তুমি সাঁতার শিখবা, কেমন? এখন হলো ওগুলো কি বলে বায়া, আমাদের গ্রামে আমরা নারকেল এই সমস্ত নিয়ে সাঁতার শিখি তো। তাহলে এখন তুমি এইটা করো, গ্রে তোমার কোনো দরকার নেই। এবং গ্রে যাতে আমাদের পড়া না লাগে, ওগুলো হলো যারা রিসার্চ স্যার ওনারা পড়বে। আমিও গ্রে পড়ি না তোমাকে বলতেছি, তার মানে এই না যে আমি সেই জন্য তোমাকে নিরুৎসাহিত করতেছি। আমার স্টুডেন্ট লাইফে আমি গ্রে পড়ছি, আমরা অনেকেই গ্রে পড়ছি এবং আমাদের অসুবিধাও হয়েছে, কেমন? আমার নিজেরই অসুবিধা হয়েছে, আমার অনেক পেজ মুখস্থ ছিল, আমার এখনো মনে আছে। The posterolateral aspect of the thorax, overlapping parts of the second to seventh ribs, এই হলো একটা সেন্টেন্স গ্রেড। আর এইটাই যখন আমার বইয়ে লিখছি কিংবা বিশ্রাম সিং লিখছে তখন কি লিখছে, স্ক্যাপুলার টাইপ,
এটা ট্রায়াঙ্গুলার বোন, এটা ফ্ল্যাট বোন, তারপর এটা লোকেশন, পোস্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থোরাক্স, কোন কোন বোনকে বিরিপকে ওভারল্যাপ করলো, সেকেন্ড টু সেভেন্থ রিবস, এটা তোমার জন্য পড়া সোজা। বাট তুমি যখন এত বড় একটা লাইন দেখবা, ওই লাইনটা দেখেই তো তুমি ভিড়মি খাবা। কাজে আমি গ্রে পড়তে একদমই আমি তোমাদেরকে মানে বলবো না যে তোমরা গ্রে পড়ো, একদম মানে কি বলবো, এটা তোমার জন্য শুধু ওই তোমার নিউরনকে পেইন দিবা, আর কোনো কিছু না। আর বুঝতেও পারবে না, এরকম 2 পাতা পড়ে ও তুমি কিছু বুঝবাই না যেটা কি লিখলো। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম একজন কোশ্চেন করেছে যে আপনার লেকচার গুলা পড়লে মানে থার্ড টার্ম ভাইবা প্রফ এটা কতটুকু কভার দিতে পারবে, কতটুকু সার্ভাইভ করতে পারবে? আমার লেকচার গুলো ক্লাস তো তোমাকে করতেই হবে, যে আমার স্টুডেন্ট আছো আর অন্যরা। আর এটা আমি বলছি না, যারা অনলাইনে যারা আমার ভিডিও দেখে, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টরা আমাকে ফোন করে বলে যে ম্যাডাম, মানে যাদের এটা অ্যানাটমি না, ধরো তার অন্য একটা, ধরো নিউরো সার্জন, তারও তো অ্যানাটমি থাকবে, কেমন? তো ওরা আমাকে ফোন করে বলে যে ম্যাডাম আপনার ভিডিও দেখছি, তাতেই আমরা সমস্ত কোশ্চেনের আনসার দিতে পারছি। তাহলে তুমি যদি আমার লেকচার ফলো করো, কিংবা যারা আমার ক্লাসে থাকবা না, শোনো, ভিডিও লেকচার গুলি একরকম, ভিডিও লেকচার গুলো তো অত কথা বলা হয় না, বাট যখন আমরা সামনাসামনি ক্লাস করি সেই ক্লাসগুলো কিন্তু অন্যরকম ইন্টারেস্টিং, সেখানে অনেক এক্সাম্পল দেই। যেমন আমি একটা তোমাদের বুঝাই, যেমন ফার্টিলাইজেশন, যেটা আমার ইউটিউবে লেকচার আছে, সেটা তোমরা দেখো কয় মিনিটের আমার এখন খেয়াল নেই, বাট ওইটাই যখন আমি ক্লাস নেই, সেই ক্লাসটা কিন্তু আমি 2 দিন ধরে নিই, এবং সেখানে কিন্তু অনেক মজা করে আমরা কথা বলি। সেটা যখন তোমাদের সাথে ক্লাস নেব তখন তোমরা বুঝতে পারবা। কাজী ক্লাস একটা মানে সরাসরি ক্লাস, এই ব্যাপারটা আলাদা। আর কাভারিং যেটা বলতেছো, সেটা আমি বলবো 100% কাভার করবে, কেমন? এটা শুধু আমার লেকচার না, তোমাদের যে যে মেডিকেল কলেজে তোমরা আছো, তোমাদের যে স্যার ম্যাডামরা ক্লাস নেবেন ওই টপিকের উপর, তুমি যে ক্লাসটা ওই স্যাররা নেবেন, সেটা 100%, তুমি যে এক্সটার্নাল তো আসো অন্য মেডিকেল কলেজ থেকে, তুমি দেখবা যে সে এক্সটার্নালের সমস্ত কোশ্চেনে তুমি অ্যান্সার দিতে পারছো। এটা তো সাহিত্য না যে বানাই টানাই কিছু বলবা। ওই যে বললাম না, অ্যাপেক্স, তোমাকে যদি ইংল্যান্ড থেকেও কেউ আসে, তোমার যেমন তোমার এফসিপিএস পরীক্ষা ফরেনার এক্সামিনার আসবে, তাই না? বাট বই তো ওই একই, ডেভিডসন। তুমি যে মেডিসিন টেক্সট বই ডেভিডসন, কিংবা এখন আব্দুল্লাহ স্যারের বই পড়ো তোমরা, তাই না? তাহলে টেক্সট তো ওই একই, হয়তো তাদের উচ্চারণ একটু টট দিয়ে উচ্চারণ করে, আমরা তো হাউ আর ইউ বলি, ওরা তো ওইটাই হাউ আর ইউ একটু অন্যরকম করে উচ্চারণ করবে, তাই তো? বাট জিনিসগুলো তো এক। যদি ইংল্যান্ড থেকেও একজন আসে, তোমাকে জিজ্ঞেস করবে যে টেল মি দ্য লোকেশন অফ অ্যাপেক্স অফ দ্য হার্ট, আর আমি তোমাকে জিজ্ঞেস করবো অ্যাপেক্সটা কোথায় থাকে, which is the difference? উত্তর কিন্তু একই, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, একদম ওয়ার্ল্ড ওয়াইড এই একটাই অ্যান্সার, এইটাই অ্যাকসেপ্টেড অ্যান্সার, এর বাইরে কোনো অ্যান্সার নাই। কাজেই তোমার যে মেডিকেল কলেজের যেই হয়ে থাকো না কেন, তোমার স্যার ম্যাডামরা যে ক্লাস নেবে সেটাই 100% তোমার কভার করবে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা মাইক অন করে ম্যামকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারো। সব এভরিথিং অ্যালাউড, তোমরা পড়ালেখার কোশ্চেন ছাড়াও যদি অন্য কিছু তোমাদের জানতে ইচ্ছা করে, সেটাও তোমরা জানতে চাইতে পারো। ম্যাম একটা কোশ্চেন করেছে, হ্যাঁ, যারা মানে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ছাড়া প্রফ এক্সামে মাত্র একজন বড়জোর 2জন অনার্স পায়, কিন্তু ডিউর আন্ডারে অনেকজন অনার্স পায়। এটা কি আচ্ছা তাহলে হ্যাঁ, কি ইনজাস্টিস বলছে? হইলো কিনা? মানে বিদেশ আচ্ছা, যাওয়ার ইচ্ছা ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে মার্কটা ওরা হচ্ছে দেখে, মানে যারা হচ্ছে বাইরে শিফট মানে করতে চায় আফটার গ্রাজুয়েশন, সেই ক্ষেত্রে তো হচ্ছে প্রফের মার্ক গুলো অনেক দেখে, কিন্তু কেউ যদি রাজশাহী আসলে এইটা এখন একটা ফ্যাক্টর হিসেবে রোল প্লে করে। ও যেরকম বলছে, আমার মেডিকেল কলেজ থেকেও কিন্তু এবার মাত্র অ্যানাটমিতে 2জন অনার্স পেয়েছে। আমাদের আগে মেন্টালিটিটা এরকমই ছিল, মানে আমি এখন এরকম মনে করি যে এই রেজাল্টটাই, মেডিকেলে তো পাসই 60%, তাই না? যেখানে অন্য জায়গায় 40-এ পাস। আচ্ছা ইয়া, 1 মিনিট, আমার একটু লোক আসছে, তো আমি একটু কথা বলে আসি, রান্নার লোক। পোলাপাইন, তোমরা ভয় পাও কেন? মাইক টাইক অন করে ক্লাস না, প্রশ্ন না করে এই যে মেসেজ লিখে লিখে প্রশ্ন করো কেন? হ্যাঁ, ওরা তোমার লেকচার সাথে ক্লাসে করতে তো পারো, সেটা ভালো।
তাতে আমাদের টাইম লস কম, মুখে কোশ্চেন করলে টাইম লস কম। এখন এই যে একটা, জয়েন হ্যাঁ করছে তো একটা এই জন্য question হয়তো আনসার দেই। এই জন্য আচ্ছা হয়তো কি যেন কোশ্চেনটা ছিল, ওই যে দুইজন কেন অনার্স পাইলো, এটা কি ইনজাস্টিস কিনা? আচ্ছা শোন, এখন ওই অনার্স এর জন্য হয়তো সে একটু স্কলারশিপের জন্য হয়তো একটু এগোতে পারে, বাট এর আগে তো অনার্স পাস ছাড়াই যারা বাইরে গেছে, তাই না, তাদের ওই যে ট্রান্সক্রিপ্ট পাস থাকলেই তো হয়, 60% মানেই তো অনেক বেশি। এটা নিয়ে চিন্তা করার খুব বেশি কিছু নাই। তোমার যদি ওরকম টার্গেট থাকে তুমি অনার্স পাবা, তুমি যদি সেভাবে পড়াশোনা করো তাহলে অবশ্যই তুমি অনার্স পাবা। বাট আমরা কিন্তু উৎসাহিত করি যাতে তুমি পাস করো, এটা হলো আমরা আগে উৎসাহিত করি পাশের জন্য। এবং ওই যে একটু আগে বলছি যে করোনারি সাইনাসের ডেভেলপমেন্টাল সোর্স যে বলতে পারবে সে অনার্স, বাট করোনারি সাইনাসের ট্রাইবুটরি বলতে পারলেই সে হলো পাস। এখন বাইরে আমরা কয় পার্সেন্ট যাব সেটা হলো একটা কথা। যেমন আমাদের দেশে 18 কোটি মানুষ, এবং আমি মনে করি আমাদের দেশেই আমাদের অনেক ভালো স্কোপ। এবং তোমাদের হাত ধরে আমি মনে করি যে যতগুলা কমপ্লেইন আসতেছে আমাদের বিরুদ্ধে, তো কমপ্লেইন ওইগুলো যে আমাদের অ্যাটিটিউড ভালো না, রুগীর সাথে খারাপ বিহেভ করে, আমাদের ট্রিটমেন্ট প্ল্যান খারাপ, এটা কিন্তু কেউ বলে না। যে বিহেভিয়ার আমাদের খারাপ, এবং সেটার কারণ ওই যে ভালো তার কাছে 100 জন রুগী যাবে, বাট বাইরে তো ওরকম ভালো হওয়ার যাই হোক তুমি 20টার বেশি রুগী দেখবে না, তাই তো? এই যে প্রবলেম গুলো আসতেছে। আচ্ছা তারপরে যে বাইরে যাবা, তোমার যদি ওরকমই টার্গেট হয় তুমি সেইভাবে পড়াশোনা করো, তোমার অনার্স মানে কেউই মানে না দিয়ে পারবে না। কেমন এইখানে 2 জন পাইলো, ওইখানে 50 জন পাইলো, নিশ্চয়ই ওই 50 জন অনেক ভালো পড়াশোনা করছে, কারণ টিচাররা আমরা নম্বর নিয়ে বসে থাকি তোমাদের দেওয়ার জন্য। ওইটা তো আমি ওই নম্বর তো আমার প্যাটার্নাল প্রপার্টি না যে ওইটা আমি রেখে দেবো কিংবা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখবো। তোমরা যখন পারো তখন আমরাও খুব খুশি হই। তো অনার্স এর মতো যদি তোমার মার্কস পেতে হয় তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। যে ওইখানে 50 জন পাইছে বলেই যে তোমার মেডিকেল কলেজে পাল্লা দিয়ে 51টা অনার্স পাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওইখানে ওরকম পড়াশোনা হয়েছে সেজন্য হয়তো তারা পাইছে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আমি এটা অনেক সময় অনেকে বলে যে হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ গুলো নতুন হইছে এই জন্য হচ্ছে অনার্স মার্ক দিচ্ছে না, এরকম কি আচ্ছা কোনো তাহলে সেটা আবার একটু বলি, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে যদি অনার্স পায়, আসলে ছোট করা উচিত না কাউকে। হয়তো সে অনেক পড়াশোনা করে পারছে, সে যখন একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাথে যখন তার কম্পিটিশন হয় তখন তোমরা বুঝতেই পারবা যে সেই অনার্স আর এই পাস। ওই যেমন আমরা এরকম করতাম না, তোমরা কি এরকম অঙ্ক করছো? 10 জন পুরুষ যে কাজ 3 দিনে করে, 50 জন মহিলা সেই কাজ এরকম করে আমরা বলি না 10 দিনে করে। তো এই ব্যাপারটা হলো সেরকম। প্রাইভেট মেডিকেল কলেজ থেকে যদি ওইরকম অনার্স পেয়ে থাকে, প্রাইভেট মেডিকেল কলেজেও ভালো স্টুডেন্টরা ভর্তি হয়, ভর্তি হয় না এমন না, কারণ আমাদের তো আসলে সিট সীমিত। ঠিক আছে, যে তারপরও তোমরা যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আসছো তোমরা প্রাইভেট মেডিকেল কলেজে কি হয় সেটার দিকে তাকায়ও না। হ্যাঁ, সবসময় তোমার নিজের মেডিকেল কলেজে তুমি তোমার ইয়ারমেটদের সাথে কম্পিট করো, আর হলো সব থেকে নিজের বেস্ট ভার্সন হওয়ার চেষ্টা করো। অন্য জায়গায় কি হচ্ছে আমি মনে করি অন্য জায়গায় কি হচ্ছে সেটা আমার দেখার দরকার নেই। অন্য জায়গায় 100 জনে 100 জন অনার্স পাক কিংবা 100 জনে 100 জন ফেল করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যে মেডিকেল কলেজে আছি আমি সেইখানে ভালো করব, আমার রেজাল্ট। একজন যদি আমার থেকে অনেক ভালো করে তাতে আমার সমস্যাটা কি? তাই না? আমার কোনো সমস্যা আছে? আর একজন খুব খারাপ করলো তাতেও কিন্তু আসলে আমার কোনো সমস্যা হচ্ছে না। আমার করতে হবে আমার রেজাল্ট, তাইলে আমি আমাকে ইম্পর্টেন্স দেব, আমি অন্য মেডিকেল কলেজের রেজাল্ট দেখতে চাইবো না। আর যারা তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি হয়েছো তোমরা অবশ্যই জেনো যে তোমরা অনেক বেশি লাকি, এবং আরো ধরেই নেওয়া হবে। ওরা তোমার সাথে যদি ব্রেইনি হয়ও তারপর আমরা ধরে নেবো যে ওদের থেকে তোমরা ব্রেইনি, কারণ তারা কম্পিটিশন করতে পারে নাই, তুমি কম্পিটিশনে আগায় আসছো, তুমি ভর্তি যুদ্ধে জয়লাভ করছো, সে জয়লাভ করতে পারে নাই। তোমার থেকে অ্যাটলিস্ট সে পিছানো, ভর্তির সময় তো সে পিছিয়ে গেছে, সে প্রাইভেটে ভর্তি হয়েছে। হ্যাঁ, তারপরে অনেকে আছে যে একটা পেরিফেরি মেডিকেল কলেজে চান্স পাইলো, ওইখানে ভর্তি হয় না, তারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়। বিশেষ করে বারডেম এই মেডিকেল কলেজে বেশি ভর্তি হয় অন্য জায়গায় মানে চান্স পাওয়ার পর। কাজে এটা আমাদের দেখার দরকার নেই। আমি যে মেডিকেল কলেজে চান্স পাইছি, পৃথিবীর সব জায়গায়, পৃথিবী বাদ দিলাম, বাংলাদেশের সব জায়গায় একই বই পড়ানো হয়। কাজে আমি যদি পড়ি, আমাদের দেশ থেকেই তো এই যে কিডনি ট্রান্সপ্লান্ট করে, স্যারের নাম বলো তো, কিডনি ট্রান্সপ্লান্ট করে স্যারের নামটা এই মুহূর্তে আমারও ঠিক হ্যাঁ, কামরুল ইসলাম স্যার। এই স্যার কোন মেডিকেল কলেজে পড়ছেন? যেখানেই স্যার পড়ে থাকুন না কেন, দেখো
স্যার একা কত কাজ করে যাচ্ছেন তাই না? এই যে বারডেমের ইব্রাহিম স্যার কোন যুগে উনি চিন্তা করছে যে উনি এরকম যে দেখো বা একটা হসপিটাল বানাচ্ছে এবং সারা বাংলাদেশে তার শাখা আছে। কাজী তুমি যেখানে থাকো না কেন, তুমি যদি বড় করে স্বপ্ন দেখতে পারো, তুমি যদি চিন্তা করো তোমাকে তুমি আপগ্রেড করবা, তোমার দেশকে তুমি আগায় নেবা, অবশ্যই তুমি যে মেডিকেল কলেজে থাকো সেখান থেকে তুমি বেস্ট রেজাল্ট করবা। আর মেডিকেল কলেজে বেস্ট রেজাল্টেরও খুব একটা ইম্পর্টেন্স নাই এখন পর্যন্ত। আমরা মনে করি অনেকে দেখা যায় অনেক সাবজেক্টে অনার্স পেয়েছে বাট ক্লিনিশিয়ান হিসেবে সে ভালো করতে পারে না। ওগুলো তো একটু সৃষ্টিকর্তারও কৃপা লাগে কেমন। আর তাছাড়া প্র্যাকটিসিং লাইফটা আসলেই অন্যরকম। অনেক দেখা গেছে যে ফার্স্ট হয় আর যে লাস্ট হইতো, যখন সে প্র্যাকটিসিং লাইফে আসলো যে লাস্ট হইতো তার সাথে সে পেরে ওঠে নাই কেমন। ওইটা আবার আলাদা ব্যাপার। কাজে তোমার আসলে জানতে হবে বিষয়টা, তোমাকে ভালোভাবে রপ্ত করতে হবে। আর কে অনার্স পেলে এটা দেখার দরকার নেই, তোমার জানাটা সব থেকে জরুরি। Thank you, ওর ma'am. থেকে আচ্ছা অন্য ম্যাম, কিছু বা ও আরো কিছু জানতে চায় এই অনার্স সম্পর্কে। 84% তো নাই, এখন 85% পাওয়া লাগে অনার্স পেতে হচ্ছে। সুলতানা মনে হয় কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ম্যাম, রেজাল্টের উপর ভিত্তি করে কি কলেজ থেকে কোনো স্কলারশিপ দেওয়া হয়? মানে শেরেবাংলা মেডিকেলের রেজাল্টের কথা উপর বলছি। ভিত্তি করে আমাদের কলেজে কোনো এটা হলো এমনিতে তোমার কার্ড ফাইনাল টার্ম ফাইনাল, এতে কোনো রকম কোনো গিফট মানে স্কলারশিপ না, বাট আমি গিফট দেই বই, গল্পের বই গিফট দেই কেমন। আচ্ছা, আর যখন প্রফে তোমরা ভালো রেজাল্ট করো 1 থেকে 5 পর্যন্ত আমাদের একটা অ্যালামনাই আছে, ঠিক আছে, প্রাক্তন ছাত্রছাত্রীদের, সেখান থেকে একটা ভালো স্কলারশিপ তোমরা পাও। যারা 1 থেকে 5 হও প্রত্যেকটা প্রফে বেশ ভালো অ্যামাউন্টের টাকা পাওয়া যায়, মানে তাতে তার ওই ইয়ারের পড়াশোনা হয়ে যায় কেমন। তুমি যদি ফার্স্ট প্রফে ওরকম 1 থেকে 5-এর মধ্যে থাকো, এটা শেরেবাংলা মেডিকেল কলেজে, যে ফার্স্ট হয় সে মনে হয় প্রায় 70,000 80,000 এর মতো এরকম করে মনে হয় টাকা পায়। আমি এটা ভালো বলতে পারলাম না, বাট সে স্কলারশিপ, এটা প্রফেশনাল পরীক্ষায়। তারপর আমি এটা একটু জেনে নেব, মানে একটা ব্যাচ পাইছে, আবার এই 53তম ব্যাচের রেজাল্ট হয়েছে তো ওরাও পাবে। আচ্ছা ম্যাম। আর এছাড়া শোনো, ওরকম ভালো রেজাল্ট করলে শোনো বিভিন্ন প্রতিষ্ঠান যে স্কলারশিপ দেয়, আহ বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক থেকে যে স্কলারশিপ দেয় সেখানেও কিন্তু রেজাল্টটা দেখে, সেখানে অবশ্য অবশ্য পাসটা দেখে, তার বেশি না। কতগুলা কোম্পানি আছে তারাও মনে হয় স্কলারশিপ দেয়, যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেজাল্টের উপর, যেমন যারা তাও সেটাও ফার্স্ট প্রফে। বরিশাল মেডিকেলে আমি যেটা জানি ফার্স্ট প্রফে যারা ভালো রেজাল্ট করে একটা তো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা স্কলারশিপ পায়, আবার হলো অপসনিন কোম্পানি সম্ভবত, আমি এটা কনফার্ম না, হ্যাঁ, তারাও একটা স্কলারশিপ দেয়। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। একটু চ্যাট বক্সে বলেছে যে তাহলে নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে কি ভালো কিছু করা পসিবল না? এটা কি বলছি আমি একবারও, বারবারই তো বললাম যে ওইখান থেকে মানুষ ওখানেও ভালো স্টুডেন্ট, অবশ্যই কেন নট গভর্নমেন্ট থেকে ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। তোমরা একটু আগে তো তোমরা নিজেরাই বললা যে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে ভালো রেজাল্ট করে, কারণ তাদের টিচারও অনেক বেশি। আমি সেই কথা কিন্তু একদমই বলি নাই কেমন, যে ভালো করার সে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকেও করবে, যে প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছে সেও করবে। আমি শুধু বলছি যে ভর্তি যুদ্ধে তোমরা আগায় গেছো যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছো, আমি শুধু সেটাই বলছি। আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফরিদপুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে এবং একসময় আমার ফরিদপুর মেডিকেল কলেজে পোস্টিং ছিল। আমি ওই প্রাইভেট মেডিকেল কলেজে এক্সামিনার হইতাম কেমন, বরিশাল থেকেও আমি প্রথম এক্সামিনার যখন হইলাম ফরিদপুর মেডিকেল কলেজে, গভর্নমেন্ট যেটা আবার যেটা প্রাইভেট, আমি দেখছি লেভেল সেম। কাজে যারা প্রাইভেট মেডিকেলে তাদের এরকম মনে করার কারণে আমি তোমাদের আগেই বলছি যে আমাদের সিট সীমিত, সেজন্য আমরা সবাই যাদের পড়ার ইচ্ছা তারা আমরা হয়তো ওরকম গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি হতে পারি না, আমরা প্রাইভেট মেডিকেলে পড়ি। এবং আমি কিন্তু একটু আগে এটাও বলছি যে বরিশাল মেডিকেলে চান্স পেয়ে আমারই এক টিচার, তোমরা হয়তো নাম শুনছো, প্রফেসর শাহ আলম, গাইনোকোলজিস্ট, ঠিক আছে, উনি এখন রিটায়ার্ড, ওনার ওয়াইফ ঢাকা মেডিকেল কলেজের ফার্মাকোলজি ডিপার্টমেন্টে ছিলেন, সেই ইয়াসমিন ম্যাডাম, ওনার ভাইয়ের মেয়ে বরিশাল মেডিকেল কলেজে চান্স পেয়েছিল, এটা 2005 6 অথবা 7-এর, এইখানে পড়ে নাই, তাকে কিন্তু বারডেমে ভর্তি করানো হয়েছে কেমন। আবার এখন বরিশাল মেডিকেল কলেজে আমার এক কলিগ আছে গাইনোকোলজিস্ট, ওর ডাকনাম কনক, ওর মেয়েও সম্ভবত ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছিল, কিন্তু তা ও ও নিয়ে যেহেতু ঢাকায় থাকে বারডেমে ভর্তি করেছে। তার মানে
কে বললো তোমাকে যে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে ভালো করা যাবে না? এটা কি আমি একবারও বলছি? আমি বলছি তুমি অন্য মেডিকেল কলেজের দিকে তাকায়ও না যে কোন জায়গায় 100টা অনার্স পাইছে, কোন জায়গায় 2টা অনার্স পাইছে। আমি কিন্তু এইটাই বলছি যে তুমি তোমার দিকে তাকাও, তোমার মেডিকেল কলেজের দিকে তাকাও, তুমি তোমার রেজাল্ট করো। কেমন? সব জায়গায় ভালো স্টুডেন্ট আছে। যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এখান থেকেও অনেকে ফেল করবে ফার্স্ট পরীক্ষার সময়। আবার যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছে তারা দেখা যাবে কেউই ফেল করে নাই, ওরা এত সুন্দর করে পড়বে যে ভর্তি পরীক্ষার সময় আমি ভালো করতে পারি নাই, এখন আমি জান প্রাণ দিয়ে পড়ি। কেমন? ব্যাপারটা এরকম। তুমি যে মুহূর্তে সিনসিয়ার থাকবে সেই মুহূর্তেই তোমার রেজাল্ট ভালো হবে। যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছে তাদেরও AA+, তারাও কিন্তু ভর্তি পরীক্ষায় 40-এর নিচে পাইলে কিন্তু তারা ভর্তি হইতে পারে নাই। কেমন? থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আর একজন একটা কোশ্চেন করেছে যে ফার্স্ট প্রফে তো আমাদের 3টা সাবজেক্ট নিয়ে পড়তে হয়, তো এখন কিরকম ভাবে পড়লে মেইনটেইন করা যাবে? অনেকে বলে যে অ্যানাটমিতে বেশি সাফার করে, তাই ম্যাডাম আমাদের মেডিকেলে দেখি 6 দিনই অ্যানাটমি, অন্যগুলা 3 দিন। সব জায়গায় তো, হ্যাঁ এটা সব জায়গায়, এটা যে আমাদের বরিশাল মেডিকেলে তা না। আগে ছিল, তোমাদেরকে বলি, আগে ছিল 2টা সাবজেক্ট, অ্যানাটমি আর ফিজিওলজি। তো সেই ফিজিওলজিটাকে ভাগ করা হয়েছে, যার জন্য এখন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমি ভাগ করার উপায় নেই, কারণ 7টা-8টা অ্যানাটমির সাবডিভিশন, সেই পরিমাণ টিচারই নেই। এমনি ইভেন যতগুলা মেডিকেল কলেজ, যতগুলা টিচার থাকার কথা, সেই টিচারই আমাদের নাই। তাহলে আমরা অ্যানাটমিটা ভাগ করব কেমন করে? যার জন্য তোমাদের অ্যানাটমির 6 দিনই ক্লাস, আর ওইদিকে ওইটা 3 দিন। ওইটা যদি একটা সাবজেক্ট থাকতো ওইটাও তোমাদের 6 দিনই ক্লাস হইতো। বায়োকেমিস্ট্রি ছিল ফিজিওলজিরই একটা পার্ট, এখন ওটা ভেঙে 2টা সাবজেক্ট হয়েছে, তাও অনেক বছর হয়ে গেছে। সেটাও মনে হয় 20 বছর পার হয়ে গেছে, 2টা ভাগে ভাগ করা হয়েছে। আর এই পড়া নিয়ে তোমাদের এখনই চিন্তা করো না। তুমি যখন পড়তে যাবা, শোনো আমি একটা সোজা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। তোমাকে যদি আমি বলি যে একটা ডিম ভাজো, কেমন? তো দেখা যাবে তুমি 5 মিনিটের মধ্যে একটা ডিম ভেজে নিয়ে হাজির হইলা। বাট এইটাই যখন একজন ইউটিউবারকে জিজ্ঞেস করা হবে যে রান্নার জন্য ভিডিও বানায়, তাকে যখন বলা হবে যে আপনি আজকে একটা ডিম ভাজা রেসিপি দেন, তখন সে কি বলবে? প্রথমে একটা ডিম নিন, সেটাকে আলতো করে একটু নরম কাপড় দিয়ে মুছে নিন, তারপর রানিং ওয়াটারে ওটাকে ধুয়ে ফেলুন, এরপর এটাকে আস্তে করে একটু আঘাত করে এটাকে একটা বাটির মধ্যে ভাঙুন, এরপর 1 চিমটি লবণ দিন, কুচি কুচি করে কাঁচামরিচ, ওরা হয়তো আরো শুদ্ধ ভাষায় বলে, কাঁচামরিচ দিন, এরপর এটাকে ভালো করে এটাকে মানে ঘুটুন। এরপর আপনি একটা ফ্রাই প্যান চাপান চুলায়, ওইটা একটু লাল লাল হয়ে আসলে আপনি তেল দিন, তেলটা একটু যখন গরম হয়ে যাবে ওইটাকে একটু টেস্ট করুন, একটু লবণ দিন যে তেলটা হলো কিনা। এবার আপনি ডিমটা ছেড়ে দিন, তারপর কিছু সময় পর ওটাকে আপনি উল্টে দিন। এই যত সময় ধরে সে ডিম ভাজার কথা বলবে, কেমন, তার মধ্যে তোমার 100টা ডিম ভাজা হয়ে যাবে। কেমন? তাহলে এই ব্যাপারটা এমন, এখন তুমি, আমি বুঝাইলেও তুমি বুঝতে পারবে না, বাট তুমি যখন ক্লাসে যাবে তখন তুমি দেখলা যে এই যে বললাম 6টা টার্ম, 6টা কার্ড, 3টা টার্ম, তুমি দেখবে যে তোমার